আজকের ভিডিওতে আমি এত ডিটেলসে নিফটি বা বাজারের চার্ট অ্যানালিসিস করব যাতে টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনারা নিজেরা শিখে যেতে পারেন। হ্যাঁ, অনেক ডিটেলসে করব এবং আপনাদের চোখ খুলে যাবে। অনেক কিছু নতুন প্যাটার্ন কিন্তু মার্কেট দেখাচ্ছে, যেটা আপনাদের আমি আশা করি যে টেকনিক্যাল নলেজটা অনেকটাই বৃদ্ধি করতে সাহায্য করবে। তার সাথে সাথে মিড ক্যাপ স্মল ক্যাপ নিয়ে আলোচনা করব এবং সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আপনাদের যে প্রশ্নোত্তরের সেগমেন্ট সেটাও থাকবে এবং আপনাদের খুব দারুণ দারুণ প্রশ্ন এসেছে, যেমন কেফিন টেক নিয়ে প্রশ্ন এসেছে, রেলওয়ে ডিফেন্স এসব নিয়ে তো প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে এসেছে। তাছাড়া মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছে, ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছে, ইনকাম ট্যাক্সের উপর প্রশ্ন এসেছে, সুইং ট্রেডিং করলে কেমন লাগে, এরকম দারুণ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্নও আছে, সেটা নিয়েও আলোচনা করব। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি। প্রথমে দেখুন আজকের মার্কেট যদি ডেইলি ক্যান্ডেলে দেখেন একটা ইনসাইড ক্যান্ডেলের মতো হয়েছে, মানে বিগত দিনের বড় রেড ক্যান্ডেল তার মাঝামাঝি একটা ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, একটু আনসার্টেনটি, বুলিশ বা বিয়ারিশ এখান থেকে বোঝা যায় না। তবে তবে গত দিনের যে লো মানে গত রেড ক্যান্ডেলের যে লো সেটাকে ভাঙেনি, এটা একটা ভালো দিক। গত দিনের এই লোটাকে ভেঙে যদি ট্রেড করতে শুরু করে সেটা একটু খারাপ দিক হবে। তবে আলটিমেট এই স্ট্রং সাপোর্ট যেটা 24,500, সেটা আমি মার্ক করে রেখেছি। কি করে মার্ক হলো, যেহেতু এইখানে দেখুন এই যে টপ করেছিল, আগের যে সুইং টপ যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন একটু সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। সেই জন্যই যদি এটা ভেঙে ট্রেড করে তাহলে কিন্তু একটু মানে একটু না, মোটামুটি খারাপের দিকে একটু যাবে। তো কি হয়েছে আসলে ব্যাপারটা বোঝাবার আপনাদের চেষ্টা করি। দেখুন দুটো কনসলিডেশন জোন তৈরি হয়েছে। একটা কনসলিডেশন জোন এরকম, ঠিক আছে, এরকম একটা বক্সের মধ্যে ভাবতে পারেন, যেখানে আগে কনসলিডেশন করেছিল, তারপর তার থেকে একটা ব্রেকআউট দিয়েছে এবং এখন এই জায়গাতে কনসলিডেট করছে। আমি 3-4টে ভিডিও আগে বলেছিলাম একবার যে 25,000 জোনে একটু কনসলিডেট করুক নিফটি, ওয়েল অ্যান্ড গুড। একবারে বাড়তে হবে না, কারণ একবারে রকেট গতিতে বাড়লে রকেট গতিতে পড়েও আবার, তো ওরকম বাড়তে হবে না। কনসলিডেট করুক তারপর আবার বাড়ুক, ঠিক আছে। এবার কনসলিডেট কতদিন করবে, কত মাস করবে সেটা কেউ জানে না, তবে আশা করব দিনের মধ্যেই ব্যাপারটা হয়ে যাবে। তো এই দুটো বক্সের মধ্যে এখন নিফটি ঘোরাফেরা করছে। দেখা যাক, এই 500টা ভেঙে গেলে কিন্তু আবার ফার্স্ট বক্সে চলে আসবে, মানে এই যে ব্রেকআউট এটা ফেক ব্রেকআউট হিসাবে ধরা হবে। সেটা দেখা যাক হয় কিনা, সেটা মার্কেট বলবে। যে 24,500 নিচে যদিও ট্রেড করে, আপাতত তো 24,500 নিচে যায়নি, ট্রেড করেনি, সুতরাং সেটা একটা ভালো ব্যাপার। এবং আজকে অ্যাক্রস দ্য সেক্টর কিন্তু আপনারা গ্রিন দেখছেন। যে কোনো সেক্টর দেখুন, সিএনএক্স আইটি থেকে শুরু করে পিএসইউ সেক্টর, অটো সেক্টর, ব্যাংকিং সেক্টর, ডিফেন্স সেক্টর, সব সেক্টর কিন্তু গ্রিন। ঠিক আছে, একটু নিফটি বলে নিই, তারপর একটু সেক্টরে আসবো। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। এবার আমরা আসি, ধরুন 15 মিনিটের চার্টে এলে দেখবেন একটু আজকে ভোলাটিলিটি কিন্তু যথেষ্ট ছিল। যেমন এখানে খুলেছিল 24,700, খুলেছিল 24,900-তে গেছিল, আবার নিচে নেমে এসেছে 24,700, তারপর 800-তে বন্ধ হয়েছে। মানে 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে কিন্তু ওঠা নামা করে মাঝখানে বন্ধ দিয়েছে। এবার যদি 200 পয়েন্টের রেঞ্জটাকে চার্টটা দেখলে মনে হবে যা বাবা কত ভোলাটাইল, ঠিক আছে মনে হবে, কিন্তু যারা ট্রেডার, এই ভোলাটিলিটিটা কাদের এফেক্ট করবে? ট্রেডারদের, রাইট? কেন ইনভেস্টাররা তো কিছু করার নেই, ইনভেস্টাররা তো চুপচাপ থাকবে। যে ট্রেডার যাদের, তাদের আমি একটা কথা বলবো, যে যে নিফটি একটা 25,000-এর ইন্ডেক্স, কিন্তু এর যদি অ্যাভারেজ ট্রু রেঞ্জ দেখেন, যেটা এটিআর আমরা বলি, এটিআর কিন্তু ওই 200-250 পয়েন্টের মতোই নিফটির। সুতরাং 200 পয়েন্টের রেঞ্জের মধ্যেই আজকে ঘোরাফেরা করেছে। যদি দেখা যায় উপরে উঠেছে নিচেও গেছে, ভাবা যায় যে হ্যাঁ খুবই মাঙ্কি মার্কেটের মতন জাম্প করছে, কিন্তু ঠিক আছে, ও এটিআর-এর মধ্যেই নিজেকে রেখেছে। 200 পয়েন্টের রেঞ্জ তো 25,000-এর ইন্ডেক্সের ইজ ওকে, ঠিক আছে। তো একটা বড় ফলের পর একটা এই দিনে বুলস আর বিয়ার্সের মধ্যে একটু ফাইট হয়েছে, এটা তো ঠিক আছে। যদিও গতকাল কিন্তু খুব খারাপ ক্যাশ মার্কেটে এফআইআইদের সেলিং এসেছে 10,000 কোটি টাকা, সেটা কিন্তু একটু খারাপ দিক। এইবার যেটা আমি বলবো যে আপনাদের চোখ খুলে দেওয়ার মতো জিনিস, সেটা হচ্ছে উইকলি চার্টে দেখা যাচ্ছে এটা 26,000, সেটা মার্ক করা আছে, ঠিক আছে।
এইখানে দেখুন কেন 24,800টা ইম্পর্টেন্ট, এখানে উঠে তারপর নিচে নেমেছিল। উইকলি চার্টে এইটা একটা টপ করা আছে, তার মানে আগে এটা টপ ছিল, আগে রেজিস্ট্যান্স ছিল, এখন সেটা প্রথমে রেজিস্ট্যান্স ছিল, যেই 24,800-র উপরে গেছে সেই রেজিস্ট্যান্সটাকে বের করেছে, মানে ক্রস করে গেছে, এইবার তার আশেপাশে ঘুরঘুর করছে। 24,000 এখন দেখার যে 24,000 এই 800-র কাছাকাছি থেকে এখান থেকে আবার বাউন্স দেয় কিনা। একদম যদি এখান থেকে এরকমভাবে বাউন্স দেয় তাহলে একদম কপি বুক স্টাইলে কিন্তু নিফটি কাজ করবে, একদম টেকনিক্যাল অনুযায়ী কাজ করবে, যে এখানে আগে মানে এখানে আগে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে নামলো, নেমে আবার একটু উঠলো, একটা ব্রেকআউট দিল, তারপর ব্রেকআউটের পর আবার রিটেস্ট অ্যান্ড দেন গেল। এইটা যে 24,800 জোনটা, ঠিক আছে, সেটা যদি হয় দারুণ ব্যাপার হয়। তো 24,800টা তাই ক্রিটিক্যাল। এবার দেখুন একটা বড় ইন্ডেক্স 24,800 তো এক্স্যাক্টলি হবে না, প্লাস মাইনাস 50-100 পয়েন্ট করে নেবেন, দ্যাট ইজ মানে ওয়েল অ্যান্ড গুড, এটা তো বোঝাই যায়, ঠিক আছে। তো দেখা যাক এবার নিফটি কি করবে, তাই জন্য 24,800টা একটা। আর ডেইলি চার্টে যেটা দেখালাম 24,500টাও ইম্পর্টেন্ট জোন, সেটা যদি ভেঙে যায় তাহলে ওই যে সেকেন্ড বক্স অফ কনসলিডেশন সেখানে চলে আসবে, এবং আগে এই যে রিসেন্ট ব্রেকআউটটাকে একটু ফেক ব্রেকআউটের মতো মনে হতে পারে। যতক্ষণ 24,500-র উপরে আছে ওয়েল অ্যান্ড গুড, 24,800-র আশেপাশে আছে ওয়েল অ্যান্ড গুড। উইকলি চার্টে মনে হয় ব্যাপারটা অনেকটা আপনাদের ক্লিয়ার হলো। একটু নিচে কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। চলুন এবার আসবো একটু সেক্টরাল নিয়ে, কিছু কিছু সেক্টর নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটা দুটো সেক্টর তো জানেন, ডিফেন্স সেক্টর এখন যেহেতু অনেকটা ফ্লেভারে আছে, ডিফেন্স সেক্টর নিয়ে তো একটু কথা হবেই, কারণ আপনাদের প্রশ্ন আমি পাই। তো ডিফেন্স সেক্টর আজকে যদি দেখেন 2%-এর মতো প্লাস হয়েছে। এটা তো উইকলি চার্টে দেখবো না, ডেইলি চার্টে দেখি। ডেইলি চার্টে দেখুন এই যে একটা বেড়েছে এইখান থেকে এই দুদিন, বিগত সোমবার এবং মঙ্গলবার, সেই দিন আমার ভিডিওটা করা ছিল রবিবার দিন, যেদিন বলা হয়েছিল ওই সিজফায়ার হওয়ার পর বলা হয়েছিল যে ডিফেন্স সেক্টর উপর নজর রাখুন। সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছে, একটু জিরিয়েছে, আজকে আবার বেড়েছে। এই জন্য আমি বারবার বিগত ভিডিওতেও বলেছিলাম ফোমোতে পড়ে উপরে নেওয়ার দরকার নেই, সব জিনিসই সুযোগ দেয়, বলেছিলাম কিনা, যে এই পতনকে কাজে লাগিয়ে একটু ভালো স্টকে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজুন। এখনও সেলিংয়ের মার্কেট এখনও আসেনি। হ্যাঁ, যদি ক্রিটিক্যাল লেভেল ভাঙে তাহলে আমি বলবো যে টেকনিক্যাল চার্টে কেমন আসছে খারাপ জিনিস, কিন্তু এখনও পর্যন্ত ওরকম নয়। এখনও পর্যন্ত মোটামুটি বাই অন ডিপস ভালো ভালো সেক্টরে, যেগুলো সেক্টরগুলো একটু আছে সেগুলোতে আজকেও সুযোগ দিয়েছে। আজকে যদি ডিফেন্স সেক্টর দেখেন, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা বলতে তেমন পারি না, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক যদি দেখেন, অনেক স্টক প্রথম 15 মিনিটে একটু নিচের দিকে এসে তারপর এরকম উপরে উঠে গেছে, দিনের হাইকে ক্রস করেছে, দিনের 15 মিনিটের চার্টে বলছি, তারপর দেখবেন এরকম কনসলিডেট করে আবার উপরে গেছে, আবার একটু কনসলিডেট করে আবার উপরে গেছে, এবং দিনের হাইতে গিয়ে বন্ধ হয়েছে। আর্ধেক বেশিরভাগ ডিফেন্স স্টকের প্যাটার্ন আজকে এরকম ছিল। সুতরাং 15 মিনিটের চার্টেও এন্ট্রি দিয়েছে, 15 মিনিটের চার্টেও এন্ট্রি দিয়েছে, সুযোগ করে দিয়েছে আমাদের অনেক, ঠিক আছে। তো এই জন্যই বলেছি যে সময় সুযোগ বুঝে নিন, অনেক সময় দেবে মার্কেট। তো যাই হোক, ডিফেন্স সেক্টর ওয়েল অ্যান্ড গুড আছে, মার্কেটও ওয়েল অ্যান্ড গুড আছে। 24,800 আছে, 24,500-র উপরে যতক্ষণ আছে মার্কেটও ওয়েল অ্যান্ড গুড আছে, চিন্তা করার কারণ নেই। অনেক জায়গায় ক্যাপশন দেখবেন মার্কেট ক্র্যাশ, হ্যানা ত্যানা অনেক কিছু বলবে, গতকালের ভিডিও অনেক নিশ্চয়ই দেখেছিলেন, ঠিক আছে, সে ভিউ বাড়ানোর জন্য অনেক জায়গায় অনেক কিছু হয়, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, অতটা মাইন্ড করলে হয় না। আচ্ছা, এবার দেখুন আপনাদের প্রশ্নে আসব। আপনাদের প্রশ্নে কিন্তু দারুণ দারুণ ব্যাপার আছে, অনেক সেক্টর নিয়ে আছে, অনেক স্টক নিয়ে কথাবার্তা আছে, সেগুলো আসবো। একটা দুটো স্টক আরেকটু বলে নিই। ধরুন আইটি সেক্টর মোটামুটি ল্যাকলাস্টার আছে, দেখতে পাচ্ছেন ডেইলি চার্টেও কনসলিডেশন জোনে আছে। আর আইটির যে সব ভালো হয়ে গেছে তা নয়, তবে আগামী দিন কি আইটির হবে? অবশ্যই হবে। মানে আইটি ছাড়া আপনি নেক্সট 20 বছর কি আইটি ছাড়া ভাবতে পারছেন না। সুতরাং আইটি সেক্টর মরে যাবে, আইটি সেক্টর ডুবে গেছে তা হবে না। যেহেতু অনেকটা বেড়েছিল আফটার কোভিড, এখন একটু জিরোচ্ছে, এই করছে। আর জানেন ট্রাম্প ওখানে একটু পাগলামো মাঝে মাঝে করে, তার জন্য একটু হয় এই ব্যাপারগুলোই, তাছাড়া নয়। ফার্মা সেক্টর ওয়েল অ্যান্ড গুড, ফার্মা সেক্টরও দেখুন ঠিক আছে, দাঁড়িয়ে আছে, এক জায়গায় কনসলিডেট করছে, দাঁড়িয়ে আছে ফার্মা সেক্টর,
মানে অটো সেক্টর যদি দেখেন, অটো সেক্টর নিচ থেকে বেশ উপরের দিকে গেছে এবং নিজেকে ধরে রেখেছে। হ্যাঁ, আগের হাই থেকে অনেকটাই নিচে আছে, কিন্তু ঠিক আছে। আজকে বেশি আর ইন্ডেক্স নিয়ে মানে অন্য কথা বলছি না, একটু স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে বলি। স্মল ক্যাপও দেখুন নিচ থেকে অনেকটা বেড়েছে, তারপর একটু নেমে নিফটির মতোই ইনসাইড ক্যান্ডেল তৈরি করে আছে, ইটস ওকে। একবার বড় বাড়ার পর তো একটু জিরোয়, তাই না? মিড ক্যাপ ইন্ডেক্স সেম প্যাটার্ন, একদম একদম ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই, কোনো নালিশের জায়গা নেই, আপাতত ঠিক আছে। এত বড় যখন নিচ থেকে মুভ হয়েছে তখন তো একটু জিরোবে, একটু কনসলিডেট করতেই পারে। ওকে, আচ্ছা এইবার আসি। দেখুন 10 মিনিটে কিন্তু ভিডিও শেষ হলো আমার যা বক্তব্য, এবার আপনাদের প্রশ্নোত্তর নিচ্ছি, সুতরাং বলবেন না যে ভিডিওর লেন্থ বেশি হচ্ছে। হ্যাঁ, আপনাদের প্রশ্নোত্তর তো নেবই, আপনারা দর্শক, তাই চলুন দেখি। দাদা কেফিনটেকে বাল্ক ডিল জন্যে স্টকের দাম একটু কমেছে, এখন কি একটু বাই করা যায়? জানো আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে বলতে পারি না, আমি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার স্টক নিয়ে অ্যাজ আ হোল বলছি। মার্কেট ইনফ্রাস্ট্রাকচার স্টকস মানে ধরো যার মধ্যে সিডিএসএল আছে, কেফিনটেক থাকে, বিএসসি আছে, এমসিএক্স থাকতে পারে, তারপর কিছু কিছু ব্রোকার কোম্পানি থাকতে পারে, সব নিয়ে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার একটা ব্যাপার। তো এইখানে একটু সাবধান হয়ে ট্রেড করবে এই সময় না, অনেক মানে বা ইনভেস্ট করবে। অনেক সময় মানুষ মেতে যায় যে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার তো অনেকটা মনোপলি, চলো সব নিয়ে নিই, এরকম করবেন না, বা এরকম করো না। মানে টোটাল পোর্টফোলিওর এরকম না হয়ে যায় মার্কেট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে টোটাল পোর্টফোলিওর 50% একটাই সেক্টর, টোটাল পোর্টফোলিওর 60% একটাই সেক্টর। হ্যাঁ, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টক, এরকম করো না, এরকম তোমরা করো না। যতটা এবার নিজে ভালো বুঝে, যদি একটা স্টক ভালো লাগে তার মধ্যে থেকে, দুটো স্টক ভালো লাগে তার মধ্যে থেকে, ওয়েল অ্যান্ড গুড। ওই 3% বা 5% অ্যালোকেশনটা বজায় রেখে একটু করলে ইজ ওকে, 5 থেকে 7% যা নিজের ওয়েটেজ যেমন হয় সে ঠিক আছে, কিন্তু ওই একটা স্টকেই বা একটা সেক্টরে পোর্টফোলিওর 70% ইনভেস্টেড সেটা যাতে না হয়। প্লাস মিউচুয়াল ফান্ডেও দেখো, যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তার মধ্যেও তো এই স্টকগুলো থাকতে পারে, তাদেরও ওয়েটেজ অ্যাজ আ হোল যাতে খুব একটা স্টকের উপর বা দুটো স্টকের উপর ওভারওয়েট হয়ে না পড়ো, সেই দিকে নজর রেখো। দাদা আপনার ভিডিও নিয়মিত দেখি, ঠিক আছে। আমার নিয়মিত এই যে আগে নিয়মিত ইন্ট্রাডে করতাম, লস হওয়ার কারণে এখন আর করি না, ছোট ছোট সুইং ট্রেডিং করি। ভেরি গুড। এতে ট্যাক্সের কোনো কিছু ব্যাপার আছে যদি জানান দয়া করে, টোটাল কত টাকার উপরে ট্রেডিং করলে ট্যাক্স লাগে? দেখো তোমার ইনকামের তো একটা আলাদা ব্যাপার, ইনকামের স্ল্যাব, সেই নিয়ে নয় আলাদা একটা ভিডিও বানাবো, সেটা নয়। আমি সুইং ট্রেডিংয়ের ট্যাক্স নিয়ে বলি। সুইং ট্রেডিং মানে 1 বছরের কম ট্রেডিং করছো, মানে আজকে ধরলে 1 মাস বাদে বিক্রি করে দিলে, বা 1 সপ্তাহ বাদে বা 2 দিন বাদে বিক্রি করলে, সেটাকেই সুইং ট্রেডিং হিসাবে ধরা হয় স্টক সেকশনে। স্টকে যদি সুইং ট্রেডিং করো তাহলে কিন্তু সেটার এসটিসিজি বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসাবে ধরা হয়। সেটাতে যা লাভ হবে তার 20% ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। এর কোনো ওরকম কত টাকার উপরে হলে কত টাকা লাভের পর্যন্ত ট্যাক্স লাগে না, এরকম কোনো নেই। লং টার্ম ক্যাপিটাল গেনে 1 বছরের বেশি যদি তোমার লাভ হয়, 1 বছরের বেশি হোল্ডিংয়ে, সেটা লং টার্ম ক্যাপিটাল গেন হয়, তখন 1,25,000 পর্যন্ত ছাড় আছে। তারপরে গেলে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 12.5% হারে লাগে। কিন্তু শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যেটা 20% হারে, সেটাই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা ইনি প্রশ্ন করেন, আমি না বুঝি না, তানভীর যাই না, প্রচুর এক একটা ওয়ার্ড দিয়ে এক একটা কমেন্ট, জানি না, লস ইন্ডিগো পেন্ট কি করে, প্লিজ রিপ্লাই। মানে বুঝলাম না আপনার প্রশ্নটাই, বুঝলাম না। ইন্ডিগো পেন্ট বলছেন কি? দেখুন আবার পেন্ট সেক্টর নিয়ে বলি। পেন্ট সেক্টর নিয়ে যদি আমার মতামত চান, পেন্ট সেক্টরে নতুন এখন প্লেয়ার এসেছে, তাই জন্য মার্কেটরা একটু দাঁড়িয়ে আছে, মার্কেট প্লেয়াররা দেখতে চাইছে যে কি হয়। তার মধ্যে যদি পেন্ট সেক্টরটা নিয়ে কি, হ্যাঁ পেন্ট সেক্টরটা খারাপ হবে না যদি কারোর ইনভেস্টেড থাকে কিছু ভালো স্টকে, সেক্টর লিডিং কিছু কিছু কোম্পানিতে, আমার তো মনে হয় না যে খারাপ হবে, কারণ পেন্ট সেক্টরের দরকার বরাবর লাগবে। এখন হয়তো দাঁড়িয়ে আছে, কখনো ভালো হবে, কখনো মানে সেটা ঠিক আছে। আর যদি কেউ ট্রেডিং করতে চান তাহলে তো স্টপ লস ব্রেকআউট এইসব দেখে, কারণ এখন কনসোলিডেশন ফেজে আছে প্রত্যেকটা পেইন্ট স্টকগুলো। আচ্ছা দাদা ম্যাক্রো ক্যাপ স্টক নিয়ে, বা মাইক্রো ক্যাপ হবে হয়তো, মাইক্রো ক্যাপ স্টক নিয়ে ভিডিও বানাও ফর মাল্টিব্যাগার রিটার্ন, মানে মাইক্রো ক্যাপ যেগুলো খুব ছোট মার্কেট ক্যাপের কোম্পানি। তো দেখো মাল্টিব্যাগার রিটার্ন মানে, আমি মাল্টিব্যাগার স্টক কিভাবে আইডেন্টিফাই করতে হয় তার উপর ভিডিও আছে, তার উপর অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলে, একটু খুঁজে নেবে পেয়ে যাবে।
কিন্তু স্পেশালি মাইক্রো ক্যাপের উপর আমার ভিডিও আমি কোনোদিনই হয়তো পাবে না, কারণ সেটা খুব রিস্কি, খুবই রিস্কি। ঠিক আছে, তাতে কিন্তু লস আরও বেশি হয়। মাল্টিব্যাগার যদি চাও, তোমার যে ছোট কোম্পানি চাই তা তো নয়, তুমি মোটামুটি কোম্পানি হলেও তো হয়। হ্যাল যদি দেখো, আমি একটা উদাহরণের জন্য নিচ্ছি, কোনো রেকমেন্ডেশন বা এই নয়, জাস্ট এক্সাম্পল পারপাসে। হ্যালের যদি দেখো 10 গুণ হয়েছে, হ্যালের চার্ট দেখো, ও যখন প্রথম প্রথম এসেছে তারপর থেকে 10 গুণ হয়েছে। ও তো সেক্টর লিডার, মোনোপলি বিজনেস, রাইট? তা সেটাও তো করা যায়। মাইক্রো ক্যাবই যে নিতে হবে, একদম ছোট কোম্পানি নিলেই যে আমায় মাল্টি ব্যাগার করে দেবে তা তো নয়। হ্যাল 3-4 বছরে 10 গুণ রিটার্ন দিয়েছে, 10 গুণ। ঠিক আছে, ওই বোনাস স্প্লিট এসব অ্যাডজাস্ট করে দেখে নিও চার্টে। তো এরকম, সুতরাং মাল্টি ব্যাগার এর উপর ফোকাস করো, ডাজেন্ট ম্যাটার যে মাইক্রো ক্যাপই হতে হবে। প্লিজ রিকোয়েস্ট ডিসকাস অ্যাবাউট ভারত ফোর্জ। আমি অটো সেক্টর নিয়ে একটু ডিসকাস করতে পারি, তাই জন্য অটো সেক্টরটা বললাম, তার সাথেই অটো অ্যান্সিলারি। যদি ভারত ফোর্জও দেখেন ওই নিচ থেকে একটু বটম ফরমেশন করে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, তবে বটম যে হয়ে গেছে বলাটা এখনও যাচ্ছে না ভারত ফোর্জের। স্পেশালি আমি বলছি, সব অ্যান্সিলারিরই সব স্টকেই দেখবেন বেশিরভাগই ওরকম নিচে এসেছে, যেমন অটো সেক্টর নিচে এসেছে, এবার উপরের দিকে উঠছে। এই যা সামনে এইগুলো রেজিস্ট্যান্স আছে, এইগুলো একটু রেজিস্ট্যান্স আছে, এইগুলোকে একটু ক্রস করতে হবে, সেইখানে এসে একটু দাঁড়াচ্ছে, তারপর আবার যদি ব্রেকআউট দেয় ইট ইজ গুড। সুতরাং অটো সেক্টর যেমন চলছে সেই অনুযায়ী অ্যান্সিলারিগুলো চলবে বলে আমার পার্সোনাল ধারণা। ঠিক আছে, আচ্ছা দাদা ভিবিএল নিয়ে কিছু বলুন। দেখুন, আবার বলছি, এই 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 যে মানে ভিবিএল যদি বলেন যে সেগমেন্টে আছে, সেগমেন্টটা ঠিক আছে। এবার একটা স্টক অনেকটা বেড়েছিল, এবার সে কনসোলিডেট করছে। হ্যাঁ, মার্কেটকে দেখুন, সব বুল মার্কেটে সব স্টক যে প্রথম থেকে পার্টিসিপেট করবে তা নয়, তবে কোম্পানি হিসেবে ভালো। রেজাল্টগুলো একটু দেখতে হবে, রেজাল্টগুলো যে খুব একটা আহামরি হচ্ছে তা নয়, হয়তো পরবর্তীকালে হবে। খারাপ কোম্পানি নয়, অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে, রেজাল্টের উপর ডিপেন্ড করছে, রেজাল্টগুলো কেমন আসে তার উপর। ঠিক আছে, বিএসসি কি বর্তমানে বাজারে কেনা যায়, প্লিজ জানাবেন। দেখুন, এটা তো আমি বলতে পারি না কিনবেন কি কিনবেন না, তবে বিএসসির ব্যাপারটা হলো যে দামটা 3,900 টাকায় এসেছিল, 4,000 টাকায় এসেছিল কয়েকদিন আগে, 1 মাস আগেই। হ্যাঁ, তো তখন থাকলে ঠিক আছে, বা আপনার যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে যার মধ্যে বিএসসি আছে, কেন অনেক মিউচুয়াল ফান্ডের মধ্যেই বিএসসি আছে, তাহলেও কাজটা হয়ে যায়, তাই না? এখন তো দামটা অনেকটা বেড়ে গেছে। আবার বলছি, কোনো কিছুই, সব কিছুই দামটা দেখবেন, ভ্যালুয়েশন দেখবেন, পিই রেশিও থেকে অন্যান্য ভ্যালুয়েশন দেখবেন, সেগুলো দেখে ডিসিশন নেবেন, ফোমোতে পড়ে ডিসিশন নেবেন না। এই বিএসসি 1 মাস আগে 3,900 টাকায় ছিল, এটা একটু মনে রাখবেন। সেক্টর ভালো, জিনিস ভালো, মনোপলিস্টিক বিজনেস প্রায়, এনএসই এখনও লিস্ট যেহেতু হয়নি, মনোপলিস্টিক বিজনেস ঠিক আছে, কিন্তু একটা দামেও একটা দেখতে হবে, সেই হিসাবে ডিসিশন নেবেন। স্যার সুইং ট্রেডিংয়ের কত চার্জ লাগে, ব্রোকার কি কেটে নেয়, আমাদের ফেরত দেবে? মানে ব্রোকার কি কেটে নিয়ে ফেরত দেবে না, তোমাদের বিভিন্ন ধরনের চার্জ হয় সুইং ট্রেডিংয়ে। একটা তো ব্রোকারেজ আছে, সেটা অনেক সময় ডেলিভারিতে চার্জ 0 নেয় অনেক ব্রোকার, সুতরাং সেইটা নয়। কিন্তু তার সাথে এসটিটি, মেন যে টাকাটা যায় সেটা হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, যেটা এসটিটি হিসাবে কাটা হয়, সেটাতে যেটা গভর্নমেন্টের চার্জ, ওটা তোমার ব্রোকারের উপর নির্ভর করে না, গভর্নমেন্ট চার্জ, প্লাস ট্রানজ্যাকশন চার্জেস এক্সেট্রা এক্সেট্রা। তো সব থেকে ইজি হয় যে ব্রোকারেরই থাকো, বেশিরভাগ এখন ব্রোকাররা কিন্তু অনলাইন তোমার এই দিয়ে দিয়েছে, কি বলে, অনলাইন ব্রোকারেজ ক্যালকুলেটর। সেই ক্যালকুলেটর ওপেন করো, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে ব্রোকারেজ ক্যালকুলেটর। ধরো জেরোধায় করো, দ্য জেরোধা ব্রোকারেজ ক্যালকুলেটর বলে সার্চ করো, গুগলেই লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে তুমি কোন স্টক, ধরো কত টাকায় কিনছো, কত দামে বেচছো, কত কোয়ান্টিটি, এটা দিলে ওরা একটা হিসাব দিয়ে দেয় যে এত টাকা তোমার ট্যাক্স কাটবে, মানে এসটিটি কাটবে, এত টাকা চার্জেস, তাহলে নিয়ে টোটাল কত টাকা চার্জেস কাটবে আর কত তুমি হাতে পাবে, মোটামুটি একটা ধারণা দিয়ে দেয় ব্রোকারেজ ক্যালকুলেটারে, সেটা করে দেখে নিতে পারো। বরুণ বেভারেজ, ভিভিএল নিয়ে আমি বললাম। দাদা ফুটওয়ার সেক্টর, এটা খুব ভালো প্রশ্ন। ফুটওয়ার সেক্টর 5 ইয়ার্স ধরে ডাউন আছে এবং আমার খুব ভালো লেগেছে, কারণ সেক্টর নিয়ে আমি আরামসে কথা বলতে পারি। ভিবিএল টিবিএল এর আমি 3 মাসের পুরনো চার্ট নিয়ে বলতে পারি, সো 3 মাসের পুরনো চার্টে স্টক স্পেসিফিক আমি কোনো একদিন বলে দেবো, চিন্তা করবেন না, ঠিক আছে? কিন্তু ফুটওয়ার সেক্টরটা নিয়ে আমি বলি। সেক্টরের নিয়ে যেহেতু প্রশ্ন, কোভিডের পর ফুটওয়ার সেক্টরটা খুব বেড়েছিল, সুন্দর উপরের দিকে গেছিল। নতুন অনেকে জুতো ফুতো কিনছিল 1 বছর 2 বছর বাড়িতে বসে থাকার পর যা হয়।
কিন্তু তখন একটা জোয়ার এসেছিল। আপনি ফুটওয়্যার সেক্টরের যে কোনো স্টক তখন দেখবেন বাটা থেকে শুরু করে সবগুলো বাড়ছিল, তারপর কেমন যেন ঝিমিয়ে যায়, আর সেগুলো নিয়ে কথাও হয় না, এই হয় না। আমার মনে হয় নতুন কোনো ট্রিগার না এলে এইগুলোর আবার উঠে দাঁড়ানোটা একটু মুশকিল আছে। এখনো পর্যন্ত ওরকমই আছে, মানে চার্টে তেমন টেকনিক্যালি তেমন কিছু যে খুব দারুণ দারুণ জিনিস একদম হায়ার হাই হায়ার লো করে উপরের দিকে গম গম করে চলে যাচ্ছে, আউট পারফর্ম করছে মার্কেটকে, তা কিন্তু দেখা যাচ্ছে না। তো অনেক সেক্টর 5 বছর নয়, অনেক সেক্টর 7-8 বছরও দাঁড়িয়ে থাকে। তো তাই আছে, কখন উঠবে জানা নেই। তাই জন্য এখন তো তাই আমি এই সেক্টর নিয়ে তেমন বলিও না, বা আমি ট্রেড ফ্রেডও এই সেক্টরে করছি না, কারণ সেক্টরটা আউট পারফর্ম করছে না। আচ্ছা আচ্ছা, ভিডিওটাকে একটু লাইক করে দিন, আরও আপনার প্রশ্ন নিচ্ছি। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যারা আমার সাথে সুইং ট্রেডিং কোর্সে জয়েন করতে চান, আমার সুইং ট্রেডিং কোর্সে, তারা গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। SANJOYTALKS সঞ্জয় টক্স অ্যাপ, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। সেখানে সুইং ট্রেডিং কোর্সটা পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা ক্লিক করে এনরোল করে নিতে পারেন, ফিজ আছে ওইখানেই। প্লাস ওখানে রিড মোড়ে গেলে মানে কি কি পড়াবো সেটাও দেওয়া আছে ওখানে। এখানে এটা ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপেও ডাউট ক্লিয়ার করে নিতে পারেন। ঠিক আছে, এটা বলা থাকলো। 8ই জুন থেকে কোর্স স্টার্ট হচ্ছে, তো 8ই জুনের আগে কিন্তু আপনারা এনরোল করে নেবেন। যারা অফিস কাচারি করেন তাদের কথা ভেবেও করা হয়েছে আপনাদের জন্য। সন্ধ্যের দিকে মানে রাত 9টা থেকে আমি ক্লাস রেখেছি। ঠিক আছে, কোনো দিন যেদিন সকালে নেব সেটা আমি বলেও দেবো, কোনো দিন হয়তো সকালের দিকে নিতে হবে সেটা বলে দেবো, খুব রেয়ারলি। তাছাড়া সন্ধ্যে 9টা থেকেই ক্লাস হবে, যাতে অফিস কাচারি যারা করেন তারাও আরামসে ক্লাসগুলো করতে পারেন। প্লাস ক্লাসটা যদি কেউ কোনোদিন মিস করে যান, রেকর্ডিংও থাকবে, কোর্স ডিউরেশন পর্যন্ত রেকর্ডিংও থাকবে, তারও অ্যাক্সেস থাকবে, সেটা দেখে নিতে পারেন। 1.5 মাসের মতো কোর্স ডিউরেশন, 8ই জুন থেকে শুরু হচ্ছে, তার আগে কিন্তু আপনারা এনরোল করে নেবেন। এখন কিছু ডিসকাউন্টও চলছে, সেটার লাভ নিয়ে নিতে পারেন। আচ্ছা, এইবার আসি, আর ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন। চলুন পরের প্রশ্ন নিয়ে নিই। খুব ভালো লাগে। আচ্ছা, জেরোধা ইউজ করি, কিন্তু অ্যাট এ টাইম এসএল অ্যান্ড টার্গেট কমান্ড কিভাবে দেব একটু জানাবেন। আমি এসএল নিয়ে বলি, দেখুন টার্গেট রাখাটা আমি অতটা পছন্দও করি না, আমি এসএল নিয়ে বলি। আপনি SLM বলে আছে, আপনি ওইখানেই গিয়ে জাস্ট ওপেন করবেন, যেখান থেকে অর্ডার প্লেস করেন সেখানেই SLM মানে এসএল মার্কেট বলে দেওয়া যায়। ট্রিগার ওখানে আছে, ট্রিগার প্রাইস দেওয়া যায়, মানে ওইটা এলে এসএল হয়ে যাবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানে আপনাকে দেখিয়ে দেবে হাউ টু পুট এসএল ইন জেরোধা, লিখে সার্চ করবেন, ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আমার এখন ইউটিউব মানে জেরোধার টার্মিনাল ওপেন নেই, তাহলে আমি দেখিয়েও দিতাম। ঠিক আছে, কোনো একটা জিনিসে বাই টিপার পর সেটা করলেও আপনারা পেয়ে যাবেন। ওকে, মুথুট ফিনান্স নিয়ে কিছু বলুন। আর কারেকশন হতে পারে কি, দেখুন স্টকে যখন ট্রেড করছেন বা যাই করুন, সবসময় কারেকশনের কথা ভেবেই করবেন, তার জন্যই স্টপ লস রাখবেন। এটা মুথুট ফিনান্সের জন্য না, সব কিছুর জন্যই বলছি। কারেকশন যে কখন আসবে জানেন না, কালকে ঘুম থেকে উঠলেন, স্টক দেখলেন 5% ডাউনে খুলছে, এরকম হতেই পারে, কোনো একটা নিউজ এসে গেছে, বা পুরো মার্কেট হয়তো 2% নিচে খুলছে, ওভারনাইট কিছু এসেছে, এরকম হতে পারে। তো তাই জন্য বলছি স্টপ লস রেখে কাজ করবেন। অ্যাটলিস্ট মাথায় রাখবেন, হ্যাঁ গ্যাপ হলে তো স্টপ লস হিট করলো না, কিন্তু তাও যতটা নিজেকে কুশন রাখা যায়, তারপর নয় বেরিয়ে গেলেন, এইভাবে করবেন। একটা স্টপ লস রেখে তারপর ট্রেডিংয়ে আসুন। ঠিক আছে, জেপি পাওয়ার নিয়ে কিছু বলুন। দেখুন পাওয়ার সেক্টর নিয়ে বলছি, পাওয়ার সেক্টরে যদি বলেন, আমার টাটা পাওয়ার, সিজি পাওয়ার এইগুলোকে একটু বেশি ভাল লাগে, অন্যান্যগুলোকে ততটা আমি বিজনেস ভিজিবিলিটি অতটা দেখতে পারি না। ঠিক আছে, তার মধ্যে অন্যগুলো ভালো হতে পারে, কিন্তু আমার একটু ফ্রন্ট লাইন যেগুলো সেক্টর লিডার, তাদের উপরেই আমার বেশি ভরসা থাকে। ওকে, সঞ্জয়বাবু প্লিজ গোপাল স্ন্যাক্স নিয়ে কিছু বলুন। না, কোনো ধারণা নেই, আমি স্টকটাকে ট্র্যাকও করি না, স্টকটার ফান্ডামেন্টাল নিয়েও খুব একটা আমি যে পড়াশোনা করেছি তা নয়, সত্যি কথা বলছি। সব স্টকই যে আমার, ধরুন মার্কেটে 5,000 স্টক আছে, 4,000 স্টক আছে, আমি কি সবকটা স্টক নিয়ে অ্যানালিসিস করি? সবকটা স্টক কি আমার নখদর্পণে থাকে? একদমই নয়। সুতরাং তাই জন্য আমি এই স্টকটা নিয়ে তেমন কিছু অ্যানালিসিসও করিনি, অ্যানালিসিস করার ওইও নেই। কেন, স্ন্যাক্স সেক্টরে প্রতাপ স্ন্যাক্সও একটা ছিল, মনে আছে? স্ন্যাক্স সেক্টরটা একটু যেন কেমন লাগে, মানে এদের এত কম্পিটিশন থাকে, এত জিনিসগুলো থাকে, কখন কি করছে জানাটা একটু মুশকিল আমার ক্ষেত্রে হয়ে পড়ে।
দাদা মোমেন্টাম স্টক কি করে বার করব যদি একটু বলেন। টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে মোমেন্টামে কি চলছে, কোন সেক্টর মোমেন্টামে চলছে, কোন সেক্টর, তার মধ্যে থেকে সেক্টর থেকে টপ ডাউন অ্যাপ্রোচ করো যে তার মধ্যে কি কি স্টকগুলো ভালো চলছে। সেই সামনেই দেখছো ডিফেন্স স্টক মোমেন্টামে আছে, ঠিক আছে, তার মধ্যে কোন কোন স্টকগুলো মোমেন্টামে আছে সেগুলো দেখো, চার্ট দেখলেই বুঝতে পারবে। হায়ার হাই হায়ার লো করছে, নর্মাল, ঠিক আছে। আইআরএফসি 120-তে এন্ট্রি কি করব দাদা? দেখো যে কোনো, আমি তো স্টক স্পেসিফিক বলতে পারি না। রেলওয়ে নিয়ে আমি গত ভিডিওতেই আমার মতামত দিয়েছি যে রেলওয়েতে গভর্নমেন্টের তরফ থেকে নতুন কিছু ডিক্লারেশন আসেনি বা ঘোষণা আসেনি, যার জন্যে এইগুলো আকাশ পাতাল কিছু হয়ে যাবে। তার জন্যে মানে আগে যা ছিল, 2 সপ্তাহ আগে যা ছিল এখনও তাই। আমি বলছি যে অ্যাটলিস্ট মানে একটা স্টপ লস রেখে কাজ করো। আমি জানি না তোমার ইনভেস্টমেন্ট না ট্রেডিং কি নিয়ে করছো, একটা স্টপ লস রেখে কাজ করবে, এইটা আমি বললাম। ওকে, ভালো, তোদের ধন্যবাদ জানাই। দাদা আমি বিইএল 264-তে বাই করেছি, এখন কি করা উচিত, সেল অর হোল্ড, প্লিজ টেল মি। প্রথম কথা দেখো, তুমি ইনভেস্টমেন্ট যদি করে থাকো বা ট্রেডিং ট্রেড হিসাবে নিয়েছো সেটা তো বলোনি। ইন্ডিভিজুয়াল স্টক নিয়েও আমি বলছি না। আজকে তো বেল কি করেছে দেখতেই পাচ্ছ, সব থেকে ডিফেন্স সেক্টরের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ মোটামুটি বেড়েছে সে। তো ভালো স্টক, ভালো সেক্টর। এবার তুমি নিজেকে ট্রেলিং স্টপ লস দিয়ে রাখো, যদি ট্রেড করো তাহলে কেনা দামে অ্যাটলিস্ট স্টপ লসটা রেখে দাও। এগুলো ট্রেডিংয়ের অঙ্গ, এটা বেল নিয়েছো বলে বলছি না, এটা বেল স্পেসিফিক নয়। যে কোনো ট্রেডিংয়ের মূল মন্ত্র হচ্ছে নেওয়ার পর যদি আমার 4% 5% বেড়ে যায় একটা স্টক, অ্যাটলিস্ট আমি কেনা দামে স্টপ লসটা নিয়ে আসবো। তাহলে কি আমি চিন্তা মুক্ত হয়ে গেলাম, ঠিক আছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ইয়েস ব্যাংক নিয়ে কিছু বলবেন? ইয়েস ব্যাংক নিয়ে আমার কিছু বলার নেই, আমার খুব একটা ভালো লাগে না। আমার পার্সোনাল দেখো, আমি আমি সবসময় সেক্টর লিডারদের সাথে থাকতে বেশি পছন্দ করি, পার্সোনালি বলছি। হ্যাঁ, আপনি আপনার ইয়েস ব্যাংক কেন ভাল লাগছে? 20 টাকার স্টক বলে? মানে এইচডিএফসি ভাল লাগছে না, আইসিআইসিআই ব্যাংক ভাল লাগছে না, যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে এবার। আমি ফান্ডামেন্টাল দিক দিয়ে বলছি, ফান্ডামেন্টাল ইয়েস ব্যাংকের থেকে এইচডিএফসি ব্যাংকের যত অনেক বেটার, আইসিআইসিআই ব্যাংকের অনেক বেটার, তাই না? তো যাই হোক দাদা, আপনি মার্কেটের সমস্ত ডেটা কোথা থেকে নেন জানতে পারলে ভালো হয়। একটু পড়াশোনা করি, মার্কেটে থাকলে একটু পড়াশোনা করতে হবে ব্যাস। বা তোমাদের জন্য তো আমার চ্যানেলটা দেখলেই হবে, আমি তো সব ডেটা তোমাদের জন্য নিয়ে আসছি যতটা দরকার। এই প্রশ্নটা আমার খুব সুন্দর লাগে, এই দুটো প্রশ্ন নিয়ে আমি শেষ করব। আমার 3টে ইএলএসএস ফান্ড আছে শুভঙ্কর ব্যানার্জি, যেগুলো আমি ট্যাক্স এক্সেমশন পাওয়ার জন্য নিয়েছিলাম। এখন যা কারেন্ট ট্যাক্স স্ট্রাকচার, তাতে এই ফান্ডগুলো বিশেষ সুবিধা দেবে কিনা বুঝতে পারছি না। প্লাস এই ফান্ডে ইনভেস্ট করার জন্য রিটার্নও কিছুটা কম হচ্ছে, ঠিক আছে। তাই আমি জানতে চাই কি এই ফান্ডগুলোতে থাকা উচিত, না বেটার রিটার্ন দিতে পারে এমন ফান্ডে শিফট করা উচিত। আমার বাকি ফান্ডগুলো হলো ফ্লেক্সি ক্যাপ আছে, মোমেন্টাম আছে, স্মল ক্যাপ আছে, ডিফেন্স আছে। এই মুহূর্তে এক্সআইআরআর 13%-এর মতো খুব ভালো রিটার্ন জেনারেট করছেন, বাজার নিচের দিকে তাও আপনি ভালো রিটার্ন হচ্ছে। এবার আমি বলি, দেখুন ইএলএসএস ফান্ডে আপনি যদি পুরনো ট্যাক্স রেজিম অনুযায়ী আইটিআর ফাইল করেন, তাহলে তো ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য ইএলএসএস এর থেকে ভালো কিছু হয় না। দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ওকে। এক সেকেন্ড, আচ্ছা এফআইআই আর ডিআইআই এর সেলিং বাইং এর ফিগারটা এলো, একটু বলে নিই। এফআইআইরা আজকে 2000 কোটি টাকার মতো সেল করেছে, ডিআইআইরা বাই করেছে 600 কোটি টাকার মতো। মানে আজকে এফআইআইদের আবার সেলিং ফিগারই এসেছে। হ্যাঁ, যাই হোক, 10,000 থেকে তো কম, একটু কম সেল করেছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো আপনি যদি পুরনো ট্যাক্স রেজিমের আন্ডারে করেন তাহলে তো ইএলএসএস আপনাকে রাখতে হবে, সেটা যাচ্ছি না। আপনি নিজে ডিসাইড করুন আপনি কি নতুন ট্যাক্স রেজিমে চেঞ্জ করবেন। যদি ট্যাক্স রেজিমে চেঞ্জ করেন নতুন, সেক্ষেত্রে ইএলএসএস এর আর কোনো দরকার পড়ছে না। এবার আপনার যা আগে ইনভেস্ট করা আছে সেগুলো, যেগুলো লক ইন আছে সেগুলো তো থাকবে। লক ইন পিরিয়ড যেটা 3 বছরের থাকে, সেটা যখন শেষ হয়ে গেল ইএলএসএস ফান্ডের বা ট্যাক্স সেভার ফান্ডের, তারপর আপনাকে দেখতে হবে যে আপনার যে অন্যান্য নর্মাল ফান্ড আছে, যে আপনি লিখেছেন মোমেন্টাম, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এখানে আমি ডাইভার্সিফাইডই নিই, স্মল ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ, এগুলোর মধ্যে রিটার্ন কেমন আসছে। আপনার যদি অন্যান্য ফান্ড ভালো পারফর্ম করে দেন ট্যাক্স সেভার, তাহলে ওই ট্যাক্স সেভারগুলো থেকে, যেগুলো লক ইন পিরিয়ড শেষ হয়ে গেছে, সেগুলো থেকে অল্প অল্প করে রিডিম করুন, রিডিম করে এইখানে ফান্ডে অ্যাড করে দিন।
এরকমভাবে রিডিম করুন, 1 বছরে লং টার্ম ক্যাপিটাল গেন যাতে 1,25,000 পর্যন্ত তো কিছু লাগে না, তাহলে অতটাই আপনি রিডিম করুন যেখানে ক্যাপিটাল গেন কিছু লাগবে না, সেই অনুযায়ী ওটা একটু প্ল্যান করে করতে পারেন। ওইভাবে করে করে ওভার 2-3 ইয়ার্সের মধ্যে আপনি এখান থেকে এইদিকে চলে আসুন। বা আপনার যদি এমনই ইনভেস্টমেন্ট থাকে যেখানে ট্যাক্স তেমন দিতেও হচ্ছে না ক্যাপিটাল গেন, তাহলে আপনি মোটামুটি পুরোটা নিয়ে নেন, বেসড অন আপনার কত ইউনিট আছে, কতটা ইনভেস্টমেন্ট আছে, এতটা। তো সেইভাবে করতে পারেন, প্রোভাইডেড যে ট্যাক্স সেভার ফান্ডের রিটার্নটা আপনার নর্মাল ফান্ডের রিটার্নের থেকে খারাপ করছে তাহলে। কারণ আমি অনেক ট্যাক্স সেভার ফান্ড জানি যেগুলো কিন্তু ভালো রিটার্ন তৈরি করে দিচ্ছে, তো সেটাও একটু দেখতে হবে। যদি না করেন তাহলে আপনার যে ডিসিশন তাহলে ঠিক আছে, প্রোভাইডেড যে আপনি নিউ ট্যাক্স রেজিমে আইটিআর ফাইল করছেন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, দাদা আমি অপশানে নতুন, কিন্তু অপশানে কাজ করলে অ্যাপ ব্রোকার কর্তৃপক্ষ থেকে কোনো পারমিশন নিতে হবে? কোনো ইনকাম ট্যাক্সের তো ফাইল করতে হবে যে বিজনেস ইনকাম হিসাবে, ফিউচার অ্যান্ড অপশানটা বিজনেস ইনকাম হিসাবে ধরা হয়, যা লাভ হবে সেইগুলো, লোকসানটাও দেখানো যায়, সুতরাং অ্যাজ আ বিজনেস ইনকাম আইটিআর 4 সাধারণত ভরতে হয়, সেগুলো ঠিক আছে, সেটা তোমার এক সিএ বা যার থেকে সাহায্য নেবে সে ভালো বলতে পারবে, সেগুলো করে নিও। ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, উত্তর হলো হ্যাঁ, মানে ইনকাম ট্যাক্স সবারই ফাইল করা উচিত, জিরো ট্যাক্স হলেও ফাইল করা উচিত অ্যাজ পার ইনকাম ট্যাক্স জিনিস, নাহলে নোটিশ ফোটিস আসতে পারে শুধু শুধু কেন। আচ্ছা, ব্রোকার বা কর্তৃপক্ষ, হ্যাঁ ব্রোকারের বা কর্তৃপক্ষের ওই একটা রুল আছে যে আমাদের ওই 6 মান্থ ইনকাম দেখাতে হয়, তো ব্যাংক স্টেটমেন্ট বা তোমার আইটিআর ওইগুলো একটু ব্রোকারের ওখানে দিলে তারপর সেগমেন্টটা অ্যাক্টিভেট করে দেয় ওরা। ঠিক আছে, যদি ফিউচার অ্যান্ড অপশানে কাজ করতে চাও সেটা একটু চাই, না হলে আর হবে না। তবে হ্যাঁ, আরেকজন যে লিখেছে না শিখে করতে যেও না, সব চলে যাবে, এটাও ঠিক, যে অপশানে যদি তুমি ফিউচার লেখোনি শুধু অপশান লিখেছো, অপশানে কিন্তু না শিখে না বুঝে জিনিসে নেমো না, তাহলে কিন্তু আসার থেকে লসটা বেশি হয়ে যায়। একটু শিখে টিকে তারপর বাজারে এসো, ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন বলছি, কিন্তু একটা প্রশ্ন দেখলাম তাই জন্য, দাদা 150 বা 200 টাকার ভালো স্টক লং টার্মের জন্যে বলো তো? কেউ বলবে না রুলস নেই, হ্যাঁ জানো কোনো স্টক বলা যায় না, তবে তবে আমি তোমার বেসিক ভুল ধারণাটা আমি ভেঙে দিতে পারি সৌরভ, যে তোমার 150 থেকে 200 টাকার মধ্যেই স্টকের দরকার কেন? হ্যাঁ মানে যদি সেটা 500 টাকা হয়, হ্যাঁ 500 টাকার স্টক যদি 5,000 হয় তাহলে সেটা চলবে নাকি তোমার? অনেক দেখা গেছে 500 টাকার স্টক ছিল সেটা 5,000 টাকায় গেছে, 1,000 টাকার স্টক সেটা 5,000 টাকায় গেছে, হ্যালই তোমাদের চোখের সামনে গেছে, হ্যাল দেখে নিও চার্টে, সেটা চলবে না? তাহলে এই মানসিকতাটা রেখো না যে 150-200 টাকার স্টকই আমি নেবো, সবই তো পার্সেন্টেজ টার্মসে হয়। তো এই ভুল ধারণাটা ছাড়ো প্রথম কথা, না হলে তো বলবো 150-200 কেন, আমি তোমায় 10-20 টাকার স্টক বলছি যেটা ভালো রিটার্ন দিতে পারবে লং টার্মে, বলছো আমি 10-20 টাকার স্টক জিনিস বলছি, 10-20 টাকার বলি, যে কোনো একটা ধরো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কিনে নাও, অনেক এনএভি আছে, 15 টাকা দাম, 20 টাকা দাম, সেটা নিয়ে নাও, লং টার্মে ভালো রিটার্ন দেবে। আচ্ছা, না হলে 100-200-র মধ্যে চাইছো মিড ক্যাপ 150 বিজ, যেটা নিপন ইন্ডিয়ার ইটিএফ 150, সেটার দাম চলছে আজকে 213 টাকা, 214 টাকা, এরকম 200 টাকার মধ্যে হলো, সেটা লং টার্মে ভালো দেবে, একটা ইটিএফ, তুমি অনেক সেফটিও আছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মাথায় রেখো, ওরকমভাবে হয় না, একটু এই করে রেখো, আর টেকনিক্যাল অ্যানালিসিসের উপর জোর দিয়ে কাজ করো, তাহলেই হবে। সামনেই তো দেখছো ডিফেন্স সেক্টর নিয়ে আগের দিনে বলেছিলাম, আগের সপ্তাহে বলেছিল ডিফেন্স সেক্টরগুলো ভালো চলছে, হ্যাঁ তবে সবই শর্ট টার্মে চলে, এবং শর্ট টার্মে যখন ট্রেড করবে স্টপ লস রেখে শিখে বুঝে কাজগুলো করবে। ঠিক আছে, ওকে, যাই হোক আপনাদের অনেক প্রশ্ন নিলাম, ঠিক আছে, লাস্ট 20 মিনিট ধরে। এই সেগমেন্টটা ভালো লাগছে কিনা নিচে জানাবেন, নিচে যদি কোনো প্রশ্ন থাকে একটু করবেন, সেটারও আমি অ্যান্সার দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আবার লাস্টে বলছি, যারা সুইং ট্রেডিং কোর্সে জয়েন করতে চান, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন, আমার কোর্সে না জয়েন করলেও করে নেবেন, কারণ এখানে ইটিএফ ট্রেডিং নিয়ে ভিডিও আমি এই উইকেই রিলিজ করব। ঠিক আছে, আগের উইকে করার প্ল্যান ছিল, একটু ব্যস্ত ছিলাম, এই উইকে অবশ্যই হবে, যেটা ফ্রি অফ কস্টে দেখতে পারবেন আমার অ্যাপে। ঠিক আছে, তো সেইগুলো একটু করে নেবেন, অ্যাপটা ইনস্টল করে নেবেন, আর যদি জয়েন করতে চান করে নেবেন। 8ই জুন থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, তার আগে করে নেবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে রাখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।